ভাবুন আপনি একটা প্লেনে বসে আছেন, জানালা দিয়ে নিচে শহরের আলো ঝিকমিক করছে। হঠাৎ করে একটা শব্দ, আর কয়েক সেকেন্ডের মধ্যে পাইলট ঘোষণা করে দিলেন বিমানের 2 ইঞ্জিনই কাজ করছে না। বলুন তো তখন আপনার মনে ঠিক কি চলবে? আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি 2009 সালের 15ই জানুয়ারির এক অবিশ্বাস্য ঘটনা, যা পৃথিবী মিরাক্কেল অন দ্য হাডসন নামে চেনে। সেদিনের সকালটা শুরু হয়েছিল অন্যান্য দিনের মতোই। নিউ ইয়র্ক সিটির জানুয়ারির ঠান্ডা কাঁপিয়ে দেওয়ার মতো, তাপমাত্রা -6 ডিগ্রি সেলসিয়াস। লা গার্ডিয়া এয়ারপোর্ট তখনও ব্যস্ত। চারিদিকে অ্যানাউন্সমেন্ট, সুটকেসের চাকা টানার শব্দ, যাত্রীদের কফি হাতে দাঁড়িয়ে থাকা। কেউ যাবে তার প্রিয়জনদের সঙ্গে দেখা করতে, কেউ যাবে ভ্রমণে। 15ই জানুয়ারি 2009 সালে নিউ ইয়র্কের লা গার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড়ল ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549। বিমানটা ছিল এয়ারবাস A320, যাচ্ছিল শার্লেট, নর্থ ক্যারোলাইনা। শুরুটা ছিল একেবারে স্বাভাবিক, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সব কিছু বদলে গেল। বিমানে আছেন মোট 150 জন থেকে 155 জন যাত্রী, 5 জন ক্রু মেম্বার। ককপিটে আছেন ক্যাপ্টেন চেসলি সুলেনবার্গার ওরফে শালি, 40 বছরের অভিজ্ঞতা, হাজার হাজার ঘন্টা ফ্লাইট টাইম আর চরম চাপেও শান্ত থাকার জন্য পরিচিত। তার পাশে কো পাইলট জেফ্রি স্কাইলস, যিনি আজকের এই যাত্রায় টেক অফ করার দায়িত্বে ছিলেন। বিমানে যাত্রীরা বসে রয়েছে, কেউ জানালার সিটে বসে বই পড়ছে, কেউ বা ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞেস করছে শার্লেটে কি বরফ পড়ছে। একটা 87 বছরের বৃদ্ধা, লম্বা কোট পরা, হাতে ছোট্ট পার্স, হাসি মুখে পাশের ছেলেটিকে বললেন, আমার নাতি শার্লটে থাকে, ওকে সারপ্রাইজ দেব। কেউ জানতো না পরের 1 ঘন্টা তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত হয়ে উঠবে। ককপিটের ভেতরে শালি আর জেফ্রি টেক অফ চেকলিস্ট শেষ করছেন। জেফ্রি জিজ্ঞেস করলেন, আবহাওয়া রিপোর্ট কেমন? শালি তাকিয়ে বললেন, ঠান্ডা আছে, কিন্তু দৃশ্যমানতা ভালো, তেমন সমস্যা হবে না। রেডিওতে এয়ার ট্রাফিক কন্ট্রোল বলল, ইউএস এয়ারওয়েজ 1549 রানওয়ে 4 থেকে ওড়ার অনুমতি দেওয়া হলো। জেফ্রি হালকা হাসি দিয়ে থ্রটল বাড়ালেন। ইঞ্জিন গর্জে উঠল। প্লেন ধীরে ধীরে রানওয়ে ছেড়ে গতি বাড়িয়ে আকাশে উঠতে লাগলো। নিচে নিউ ইয়র্ক সিটির বরফে ঢাকা বাড়ির ছাদগুলো ছোট হতে লাগলো। পাশ দিয়ে ইস্ট রিভার, দূরে হাডসন নদী। যাত্রীরা জানালার বাইরে তাকিয়ে ছবি তুলছে। কেবিনে হালকা কথাবার্তা, কেউ ম্যাগাজিন পড়ছে, কেউ কফিতে চুমুক দিচ্ছে। সব কিছুই স্বাভাবিক, অন্তত তখনও পর্যন্ত। এখন প্রশ্ন হলো, মাত্র কয়েক মিনিট পরে কি ঘটলো, যে কারণে এই ফ্লাইট পৃথিবীর ইতিহাসে জায়গা করে নিল? আপনারা যদি ভাবছেন এটা শুধুই একটা পাইলটের দক্ষতার গল্প, তবে ভুল ভাবছেন। কারণ সামনে যা ঘটতে চলেছে সেটা ছিল একসাথে ভয়, বিমানের গতি, পাইলটের সিদ্ধান্ত আর ভাগ্যের লড়াই। সময়টা তখন বিকেল 3:27। টেক অফের ঠিক 90 সেকেন্ড পরে সব কিছু স্বাভাবিক ছিল। তারপর আকাশে হঠাৎ কিছু নড়াচড়া দেখা গেল। ককপিটের সামনের কাঁচ দিয়ে শালি দেখতে পেলেন কালচে কিছু জিনিস তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। প্রথমে মনে হলো হয়তো ধুলো, কিন্তু সেকেন্ডের মধ্যেই জেফ্রি চিৎকার করলেন, বার্ডস, বড় আকারের গিজ। প্লেন যেন কেঁপে উঠল, যেন সামনের দিক থেকে কেউ বিশাল হাতুড়ি মেরে দিল। ডান দিকের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে লাগলো। আরেকটা শব্দ, এবার বাঁ দিকের ইঞ্জিন থেকেও একই আওয়াজ। মুহূর্তের মধ্যে 2 ইঞ্জিনই বন্ধ। যাত্রীরা প্রথমে কিছু বুঝতে পারেনি। কেউ ভাবল টার্বুলেন্স হয়েছে, কেউ মাথা ঘুরিয়ে জানালা দিয়ে তাকালো। একজন বললেন, ইঞ্জিনের শব্দ গেল কোথায়? হ্যাঁ, সেই চেনা শব্দটা একেবারে উধাও। তবু শোনা যাচ্ছে বাতাসের শোঁ শোঁ শব্দ আর যাত্রীদের ফিসফাস। শালি রেডিওতে বলছেন, মে ডে, মে ডে, মে ডে। এটি ক্যাকটাস 1549। আমাদের 2 ইঞ্জিনেই শক্তি বা থ্রাস্ট হারিয়েছি। এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলছেন, ক্যাকটাস 1549 ডান দিকে ঘুরে 270 ডিগ্রিতে যান, আপনি আবার লা গার্ডিয়া বিমানবন্দরে নেমে যেতে পারবেন। শালি দ্রুত হিসাব কষলেন। উচ্চতা 2800 ফুট, 2 ইঞ্জিন বন্ধ, গ্লাইড করে নামা সম্ভব, কিন্তু লা গার্ডিয়াতে ফেরার মতো সময় নেই। কিছু সেকেন্ড নীরব। তারপর শালি মাথা তুললেন এবং বললেন, আমরা নদীতে নামব। জেফ্রি অবাক চোখে তাকিয়ে বললেন, হাডসন? শালি ছোট্ট করে মাথা নাড়লেন। হ্যাঁ, এটাই একমাত্র উপায়। ভাবুন তো, আকাশে প্লেনের মধ্যে আপনি, নিচে শহর, সামনে নদী, আর আপনার হাতে আছে মাত্র কয়েক মিনিট।
আপনি কি সিদ্ধান্ত নিতেন? ককপিটের প্রতিটি যন্ত্র তখন লাল আলো জ্বালাচ্ছে। মাস্টার ওয়ার্নিং বারবার ভেসে উঠছে মনিটরে। জ্বালানি নেই, ইঞ্জিনের থ্রাস্ট শূন্য। শালি জানতেন এটা এখন ফ্লাইং গ্লাইডার, মোটেও সময় নষ্ট করা যাবে না। এয়ার ট্রাফিক কন্ট্রোলার বললেন, ক্যাকটাস 1549, আপনি রানওয়ে 13-তে নামতে পারেন, ট্যাক্সিওয়ে খালি করা হচ্ছে। শালি বললেন, নেগেটিভ, আমরা পৌঁছাতে পারবো না। এয়ার ট্রাফিক কন্ট্রোলার নতুন প্রস্তাব দিল, টিটারবোরো এয়ারপোর্টে ল্যান্ড করার চেষ্টা করুন, এটা আপনার থেকে 12 মাইল দূরে। শালি ক্যালকুলেশন করলেন, 12 মাইল মানে প্রায় 19 কিলোমিটার। উচ্চতা দ্রুত কমছে, 2200, 2100, 2000 ফুট। সময় নেই, নদীতে নামতে হবে। জেফ্রি তখন চেক লিস্ট হাতে নিয়ে এক এক করে পড়ছেন। ফুয়েল কাট অফ, ইগনিশন রিস্টার্ট, এয়ার স্পিড অ্যাডজাস্ট। কিন্তু তারা দুজনেই জানতেন ইঞ্জিন চালু হবে না। এখন একটাই লক্ষ্য, প্লেনটাকে যতটা সম্ভব স্থির রাখা। শালি মাইক্রোফোন তুলে নিলেন, যাত্রীদের এই বিপদের সঙ্গে সংঘর্ষের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। এই ঘোষণা মুহূর্তের মধ্যে পুরো কেবিনের পরিবেশ পাল্টে দিল। যাত্রীরা তখন জানতো যা আসছে সেটা হয়তো তাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারে। কেউ প্রার্থনা করলো, কেউ ফোনে শেষ মেসেজ পাঠালো, কেউ চোখ বন্ধ করলো। আকাশের সেই মুহূর্ত যখন চারপাশ নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে প্লেনের শরীর দিয়ে বাতাস সরে যাওয়ার শব্দ। আর যাত্রীদের চোখে ধরা পড়ছে হাডসন নদী, বরফের মতো ঠান্ডা জল। একজন মা তার ছোট ছেলেকে বুকে চেপে ধরেছেন। পাশের সিটে বসা মানুষটা চোখে জল নিয়ে প্রার্থনা করছেন। কারো মুখে ফিসফিস শব্দ। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা জোরে জোরে বলছেন, মাথা নিচু করে চুপ করে বসে থাকুন। তাদের চোখেও ভয়, কিন্তু দায়িত্বের চাপ বেশি। প্রতিটি যাত্রীকে সিট বেল্ট চেক করানো হচ্ছে, কেউ ভুলভাবে বসে থাকলে ঠিক করে দেওয়া হচ্ছে। ককপিটে শালি এক মুহূর্ত থামেননি। এয়ার স্পিড ঠিক রাখা, ডিসেন্ট অ্যাঙ্গেল ঠিক রাখা, ইম্প্যাক্ট যেন বেশি না হয়। জেফ্রি মনিটরে চোখ আটকে রেখেছেন। উচ্চতা মাত্র 900 ফুট, 850, 800। জানালার বাইরে তখন নিউ ইয়র্কের ভবনগুলো সরে যাচ্ছে। সামনে শুধু জল আর জল। কেউ কেউ চোখ মুছে দেখছে, বিশ্বাসই করতে পারছে না। আমরা কি সত্যি জলে নামতে যাচ্ছি? শালি মনের মধ্যে শুধু একটাই ভাবছেন, গতি কমাতে হবে, বিমানের নাক ঠিক রাখতে হবে যেন ভেঙে না যায়। 90 সেকেন্ড, শুধু 90 সেকেন্ড হাতে। তারপর যা ঘটলো সেটাই হয়ে গেল ইতিহাস। শালির চোখ নদীর দিকে, আঙুল শক্ত করে কন্ট্রোল ধরে রেখেছেন। এক মুহূর্তেই বিমান নদীর বরফ ঠান্ডা জলে নামল। দুম করে একটা শব্দ, কেবিন কেঁপে উঠল। সিট বেল্ট টেনে ধরল শরীর। সবাই ভাবল এবার শেষ। কিন্তু বিস্ময়করভাবে প্লেন ভেঙে যায়নি, বরং ধীরে ধীরে নদীর ওপর ভাসছে, যেন বিশাল একটা নৌকা। কেউ কাঁদছে, কেউ বা হাসছে, কেউ শুধু হাঁ করে তাকিয়ে আছে। একজন বৃদ্ধ ভদ্রলোক কাঁপতে কাঁপতে বললেন, আমরা বেঁচে গেছি। নিচ থেকে ঠান্ডা জল ঢুকতে শুরু করেছে। ক্রু মেম্বাররা চিৎকার করে বলছেন, জিনিসপত্র সব কিছু ফেলে রেখে আপনারা দ্রুততার সঙ্গে বেরিয়ে যান। যাত্রীরা ধাক্কাধাক্কি না করে একে একে বেরিয়ে যাচ্ছে। প্লেনের দরজা খুলতেই দেখা গেল বাইরেও বরফ ঠান্ডা বাতাস আর জলের উপর সাদা বরফের টুকরো ভাসছে। যাত্রীরা প্লেনের ডানার ওপর দাঁড়াচ্ছে, সবাই কাঁপছে। ভাবুন তো, আপনি বরফ ঠান্ডা জলে দাঁড়িয়ে আছেন, চারপাশে ধোঁয়া, ঠান্ডা বাতাস আর শরীরের ভেতর ভয়ের সাথে লড়াই। তখন আপনার অনুভূতিটা ঠিক কীরকম হবে? দূরে হঠাৎ একটা ছোট্ট বিন্দু দেখা গেল। না, সেটি বরফ নয়, সেটি আসছে একটি ফেরি নৌকা। নৌকার ক্যাপ্টেন রেডিওতে বলে উঠলেন, অপেক্ষা করুন, আমরা আসছি মাত্র কয়েক মিনিটের মধ্যে। একটু পরেই প্রথম ফেরি এসে পৌঁছলো। ক্রু সদস্যরা দড়ি ছুঁড়ে দিচ্ছে আর যাত্রীরা একে একে হাত বাড়িয়ে ধরছে। কেউ কাঁদছে, কেউ নিঃশব্দে শ্বাস নিচ্ছে, কেউ আবার কেবল আকাশের দিকে তাকিয়ে আছে, যেন বিশ্বাসই করতে পারছে না তারা বেঁচে গেছে। উপরে গর্জে উঠল হেলিকপ্টারের শব্দ। রেস্কিউ টিম দড়ি নামাচ্ছে, যাত্রীরা দড়ি ধরে উপরে উঠছে। এতটাই ঠান্ডা যে মাত্র কয়েক মিনিটে হাইপোথার্মিয়া শুরু হতে পারে। কিছু যাত্রী ইতিমধ্যেই কথা বলা বন্ধ করে দিয়েছে, কাঁপুনি থেমে গেছে, যা আসলে আরও বড় বিপদের সংকেত। তাদের দ্রুত কম্বল জড়িয়ে তোলা হচ্ছে নৌকায়, দেওয়া হচ্ছে গরম পানীয়। প্রায় 24 মিনিটের মধ্যেই 155 জনের সবাই নিরাপদ, কেউ গুরুতর আহত নয়। এই এক অবিশ্বাস্য ঘটনা, যেন অলৌকিক কিছু ঘটেছে।
যা পরবর্তীতে নাম পেল মিরাকল অন হাডসন। মাত্র কয়েক ঘন্টা আগে তারা ভেবেছিল আর শ্বাস নেওয়ার সুযোগ পাবে না, আর এখন তারা নিরাপদে দাঁড়িয়ে আছে মিডিয়ার মাইক্রোফোনের সামনে, আর সারা দুনিয়া তাদের গল্প শুনছে। নিউ ইয়র্কের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় বড় বড় হরফে লেখা মিরাকল অন হাডসন। সংবাদ উপস্থাপকরা বলছেন এক পাইলট চেসলি শুলেনবার্গার ওরফে শালি এমন কিছু করলেন যা খুব কম মানুষই করতে পারে। NTSB অর্থাৎ ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করলো। তারা ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করলো। সেই রেকর্ড শোনার সময় তারা স্পষ্ট বুঝতে পারল শালি মাত্র 208 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন হাডসন নদীতে অবতরণের, আর সেটাই ছিল একমাত্র উপায়। তদন্তকারীরা কম্পিউটার সিমুলেশন চালালো। কিছু সিমুলেশন দেখালো যে প্লেন হয়তো অন্য এয়ারপোর্টে পৌঁছতে পারত, কিন্তু তারা যখন মানুষের প্রতিক্রিয়া ও সময় যোগ করলো তখন ফলাফল বদলে গেল। শালির সিদ্ধান্ত ছাড়া সবাই মারা যেত। এতে আর কোনো সন্দেহ রইল না। মেয়র, গভর্নর, প্রেসিডেন্ট সবাই শালি ও তার ক্রুকে অভিনন্দন জানালেন। হোয়াইট হাউসে ডাকা হলো, তাকে আমেরিকান হিরো বলা হলো। কিন্তু শালি শান্তভাবে বললেন, আমি যা করেছি সেটা আমার কাজেরই অংশ, আর এটা আমরা সবাই মিলে করেছি। 15ই জানুয়ারি 2009 এই তারিখ শুধু 155 জন নয়, সারা পৃথিবীর জন্য একটি প্রতীক হয়ে দাঁড়ালো। মিরাকল অন দ্য হাডসন এটা শুধু একদিনের ঘটনা নয়, এটা এক জীবনের শিক্ষা। চেসলি শুলেনবার্গার ছোটবেলা থেকেই আকাশের প্রতি অদ্ভুত টান অনুভব করতেন। একজন নিখুঁত শিক্ষার্থী যিনি উড়োজাহাজের প্রতিটি নিয়ম, প্রতিটি সিস্টেম মুখস্থ করে ফেলেছিলেন। বন্ধুরা বলতো শালি শুধু প্লেন ওড়ায় না, ও প্লেনের সাথে কথা বলে। তিনি জানতেন জীবনের সেরা সিদ্ধান্তগুলো সেই মুহূর্তে আসে যখন আপনার মাথা ঠান্ডা থাকে আর মন সজাগ। 15ই জানুয়ারি তিনি প্রমাণ করলেন সেই কথাই। ঘটনার পর শালি বই লিখলেন, যেখানে তিনি শুধু হাডসন নদীর কাহিনী নয়, তার জীবনের দর্শনও শেয়ার করলেন। সেই বই পরে ক্লিন্ট ইস্টউডের পরিচালনায় শালি নামে একটি সিনেমাও বানানো হয়, যেখানে টম হ্যাঙ্কস অভিনয় করেন। শালি বারবার বলেছেন, জীবনে এমন পরিস্থিতি আসবেই যেখানে আপনার হাতে সময় থাকবে না, তখন শুধু আপনার অভ্যাস, শৃঙ্খলা আর সাহস আপনাকে বাঁচাবে। এই ঘটনা আমাদের শেখায়, আপনি যতই চাপে থাকুন না কেন, আতঙ্ককে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি শুধু নিজের নয়, অন্যের জীবনও বাঁচাতে পারেন। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।